সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি শিক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তো সর্বপ্রথম আমরা জেনে নেই ডিজিটাল কন্টেন্ট কি। ডিজিটাল কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও। আবার বলছি, ডিজিটাল কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য, ছবি, অডিও, ভিডিও মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা উভয়ই ডিজিটাল কন্টেন্ট। তো ডিজিটাল কন্টেন্ট আমাদের কি কাজে লাগে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য একটি অংশ। বিমূর্ত বিষয়কে মূর্ত করার জন্য ডিজিটাল কন্টেন্টের প্রয়োজন। শিক্ষার্থীদেরকে সুষ্ঠু, সুন্দর এবং বোধগম্যভাবে শিক্ষাদান করতে গেলে ডিজিটাল কন্টেন্টের প্রয়োজন এবং বিমূর্ত বিষয়কে মূর্ত করতে গেলে ডিজিটাল কন্টেন্টের প্রয়োজন। যেমন আমরা শিক্ষার্থীদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সম্পর্কে কাল্পনিক ধারণাকে বাস্তবে রূপান্তর করে দেখাতে পারবো না, কিন্তু ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা তার সম্পূর্ণ বোঝাতে সক্ষম হব। কারণ ডিজিটাল কন্টেন্টে সূর্য এবং চন্দ্রগ্রহণ খুব সহজে বাস্তবে কিভাবে ঘটছে তা দেখানো সম্ভব। তাছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয় সহ, ভূগোলের বিভিন্ন বিষয় সহ প্রত্যেকটি বিষয়, ইংরেজি, গণিত, বাংলা, বাংলাদেশ বিশ্ব, আরবি সহ প্রত্যেকটি বিষয় আমরা খুব সহজে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিজিটাল কন্টেন্ট। তো ডিজিটাল কন্টেন্টের সুবিধা, ডিজিটাল কন্টেন্ট আমাদের কি কাজে লাগে, কিভাবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, আজকে সে সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টি, ডিজিটাল কন্টেন্টের সুবিধা কি, ডিজিটাল কন্টেন্টের সুবিধা সম্পর্কে আলোচনা করছি। সহজে বোধগম্য, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। অর্থাৎ শিক্ষার্থীরা খুব সহজে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠ বুঝতে পারে। ডিজিটাল কন্টেন্টের পাঠগুলো খুব আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। যদিও একটু কঠিন ডিজিটাল কন্টেন্ট পরিচালনা করা, কম্পিউটার জানতে হয়, কম্পিউটার পরিচালনা করতে জানতে হয়, তারপরও ডিজিটাল কন্টেন্ট শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সহজে বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ডিজিটাল কন্টেন্ট এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থাটি খুব সহজে বহনযোগ্য। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বহনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় বসে, যে কোনো স্থানে বসে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষা অর্জন করা সম্ভব। স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় ডিজিটাল কন্টেন্ট ইন্টারনেটের মাধ্যমে বা হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্কের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, যা ক্ষয়যোগ্য নয় এবং বারবার বা পুনরাবৃত্তি করে দেখা সম্ভব। বারবার দেখা সম্ভব, বারবার দেখে সহজে বোঝা সম্ভব। যেমন একজন শিক্ষক একটি ক্লাস উপস্থাপন করলেন বা একটি ক্লাস নিলেন, কিন্তু পরবর্তীতে যদি তা সংরক্ষিত না থাকে, তা যদি সেভ করা না হয়, ভিডিও ধারণ করা না হয়, তাহলে এই ক্লাসটি আবার তিনি যে হুবহু নিবেন তা সম্ভব নয়, অনেকটা ডিফারেন্স হয়ে যায়। কিন্তু ভিডিও ধারণ থাকলে ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে ক্লাসগুলা বারবার দেখা সম্ভব, ইচ্ছে মতো সম্পাদন করা যায় এবং বারবার পরিবর্তন করা সম্ভব। তাছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ডিজিটাল কন্টেন্ট বাংলাদেশের শিক্ষক বাতায়ন নামে একটি
সাইট আছে যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি A2I-এর মাধ্যমে পরিচালিত হয়। এই সাইটে হাজার হাজার কন্টেন্ট বিভিন্ন বিষয়ের বিভিন্ন সাবজেক্টের এই সাইটে ঢুকে বা শিক্ষক বাতায়নে ঢুকে খুব সহজে ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করে তা বোঝা যায়। শিক্ষকদেরও কাজে লাগে, শিক্ষার্থীদেরও কাজে লাগে। অর্থাৎ এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা রাষ্ট্র, প্রতিটা ব্যক্তি উপকৃত হচ্ছে। তারপর আমরা ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে যে বিষয়টি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এর পেডাগজি ভিত্তিক পদ্ধতি আমরা আলোচনা করব। তবে ডিজিটাল কন্টেন্ট পরিচালনা করতে গেলে কম্পিউটার জানা আবশ্যক। কম্পিউটারে খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন নেই। মোটামুটিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড জানলেই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা সম্ভব হয়। তো এখন আমরা ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ডিজিটাল কন্টেন্ট বর্তমানে বাংলাদেশের স্কুল পর্যায়ে একটি পরিচিত শব্দ। প্রাথমিক স্তরে সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাধ্যমিক স্তরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর মাধ্যমে স্কুল শিক্ষকদের 14 দিন ব্যাপী ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয় একটি সুষ্ঠু পাঠ পরিকল্পনার আলোকে। পাঠ পরিকল্পনা কি তা স্কুল পর্যায়ের প্রায় সকল শিক্ষকই জানেন। মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়। পাঠ পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো ধারাবাহিকভাবে যেমন শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করা হয়। ডিজিটাল কন্টেন্ট তৈরিতেও বিভিন্ন স্লাইডে একই ধারাবাহিকতা অনুসরণ করা হয়। ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য যেমন কারিগরি দক্ষতার প্রয়োজন, তেমনি প্রয়োজন পেডাগজির সমন্বয়। পেডাগজির সমন্বয় সাধন ব্যতীত মানসম্মত ডিজিটাল কন্টেন্ট তৈরি সম্ভব নয়। পেডাগজি হলো শিখন শেখানো কলাকৌশল, যা ছাড়া শিখন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। শিখন প্রক্রিয়া হয় বাধাগ্রস্ত। সাধারণত একটি ডিজিটাল কন্টেন্টের শুরুতে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রথম স্লাইডটি তৈরি করা হয়। শুভেচ্ছা জ্ঞাপক প্রথম স্লাইডটিতে একটি ছবি সংযোজন করা যায়। শুভেচ্ছা প্রকাশে ফুল বা প্রাকৃতিক দৃশ্যের ছবি ছাড়াও পাঠ সংশ্লিষ্ট ছবি ব্যবহার করা যেতে পারে। এমন ছবি ব্যবহার করা ভালো যা শিক্ষার্থীদের মাঝে কৌতূহলের জন্ম দেবে, চিন্তার সুযোগ সৃষ্টি করবে। প্রথম স্লাইডের ছবি থেকে আজকের পাঠ কী হতে যাচ্ছে তা সরাসরি বুঝতে পারলে বা আন্দাজ করতে পারলে ভালো। স্লাইড ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতের সময় নিম্নোক্ত ধাপগুলো আবশ্যক। অর্থাৎ সর্বপ্রথম কম্পিউটারের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করতে হবে। তারপর কম্পিউটারে দক্ষতা অনুযায়ী কাজ করতে হবে। তো 1 নম্বর যে বিষয়টি হচ্ছে শুভেচ্ছা বা স্বাগতম, ফুল বা পাঠ সংশ্লিষ্ট ছবি দেয়া যেতে পারে। 2 পরিচিতি, কথাটি লেখার দরকার নেই, শুধু নিম্নোক্ত তথ্য দেয়া যেতে পারে। অর্থাৎ পরিচিতি এই শব্দটি লেখার কোনো প্রয়োজন নেই। নিজের নাম, ছবি, পদবি, প্রতিষ্ঠান, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি দেয়া যেতে পারে। পাঠ বিষয় পরিচিতি, অর্থাৎ পাঠ অথবা সাবজেক্টের পরিচিতি, শব্দগুলো লেখার কোনো প্রয়োজন নেই, শুধু নিম্নোক্ত তথ্য দেয়া যেতে পারে। বিষয়ের নাম, শ্রেণীর নাম, অধ্যায়ের নাম, সময় অর্থাৎ সাবজেক্টের উক্ত পিরিয়ডের সময়, পিরিয়ড, তারিখ ইত্যাদি। তারপর মানসিক পরিবেশ তৈরি, পাঠ শিরোনাম ঘোষণার জন্য ছবি, ভিডিও দেখিয়ে বা প্রশ্ন করে শিক্ষার্থীদের থেকে পাঠের বিষয়বস্তু বের করে আনা ও বোর্ডে লিখে দেয়া। অর্থাৎ পাঠ ঘোষণা বা পাঠ শিরোনাম সম্পর্কে স্লাইড তৈরি। স্লাইডে পাঠ ঘোষণা শব্দটি না লিখে শুধু পাঠের নাম, বিষয়বস্তু লিখে
আন্ডারলাইন করুন, যেমন বায়ু দূষণ, খাদ্য অপুষ্টি ইত্যাদি। একই সাথে শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলুন। তারপর যে বিষয়টি হচ্ছে শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ শিকনফলগুলো 1, 2, 3, 4 এইভাবে নম্বর দিয়ে নাম্বারিং করে লিখবে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে শিকনফলে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে এমন বিষয় না লেখাই উত্তম, অর্থাৎ এমন যেগুলো শিক্ষার্থী করতে পারবে না তা না দেওয়াই উত্তম। সাধারণত শিকনফলে লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, আঁকতে পারবে ইত্যাদি দেয়া ভালো। জ্ঞান অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতামূলক 4টি শিকনফল লিখুন, যাতে করে পাঠ শেষে সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। 4টি না হলেও কমপক্ষে 3টি লিখুন। গণিত ও ইংরেজি বিষয়ে কমও হতে পারে, অর্থাৎ প্রশ্নের সংখ্যা কমও হতে পারে। তারপর যে বিষয়টি প্রথম শিকনফল অনুযায়ী শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও, তথ্য দেখিয়ে সেখান থেকে প্রশ্ন করে করে ক্লু দিয়ে সাহায্য করা যেতে পারে। তারা চিন্তা করে পরবর্তী কাজ করতে পারে, যাতে তারা শিক্ষার্থীরা চিন্তা করে পরবর্তী কাজ করতে পারে। ছবি, ভিডিও ইত্যাদি তথ্য থট প্রভোকিং অনুসন্ধিৎস হতে হবে, যাতে শিক্ষার্থীদের কাছে শিকনফলটি বোধগম্য হয়। এজন্য প্রয়োজনে একাধিক স্লাইড ব্যবহার করা যাবে। তারপর যে বিষয়টি আলোচনা করছি শিক্ষার্থীর একক কাজ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে একক কাজ দেয়া যেতে পারে। একক কাজ হিসেবে একটি বা সর্বোচ্চ 2টি কাজ দিন, যাতে করে শিক্ষার্থীরা নিজে নিজে চিন্তা করে পূর্বের ক্লু অনুযায়ী লিখতে পারে। এক কথায় উত্তর হবে এমন প্রশ্ন দেয়া যাবে না। শিকনফলে উল্লেখ করেননি বা পূর্বের স্লাইডে উপস্থাপন করেননি এমন প্রশ্নও করা যাবে না। তারপর দ্বিতীয় শিকনফল অর্জন করার জন্য একইভাবে শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও, তথ্য দেখিয়ে সেখান থেকে প্রশ্ন করে করে ক্লু দিয়ে সাহায্য করা, যাতে করে তারা চিন্তা করে পরবর্তী কাজ করতে পারে। তারপর যে বিষয়টি জোড়ায় কাজ, অর্থাৎ ওই যে দ্বিতীয় শিকনফল অনুযায়ী অথবা পাঠে আলোচ্য যে বিষয়টি ছিল সে বিষয় অনুযায়ী জোড়ায় কাজ দেয়া যেতে পারে। জোড়ায় কাজ হিসেবে একটি বা সর্বোচ্চ 2টি কাজ দিন, যাতে করে শিক্ষার্থীরা নিজে নিজে চিন্তা করে পূর্বের ক্লু অনুযায়ী লিখতে পারে। শিকনফলে উল্লেখ করেননি বা পূর্বের স্লাইডে উপস্থাপন করেননি এমন প্রশ্ন করা যাবে না, তবে তা অবশ্যই একক কাজ থেকে আর একটু গভীর হবে, যেখানে শিক্ষার্থীদের একটু মাথা কাটানোর সুযোগ থাকবে। তারপর যে বিষয়টি হচ্ছে তৃতীয় ও চতুর্থ শিকনফল অর্জন করার জন্য একইভাবে শিক্ষার্থীদেরকে পাঠ সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও, তথ্য দেখিয়ে সেখান থেকে প্রশ্ন করে করে ক্লু দিয়ে সাহায্য করা যেতে পারে, যাতে করে তারা ছবি, ভিডিও অনুযায়ী তাদের শিকনফলটি বোধগম্য হয়। এজন্য অবশ্যই একাধিক স্লাইড ব্যবহার করতে হবে। এবং তারপরে যে বিষয়টি দলগত কাজ দেয়া, শিকনফল অনুযায়ী উচ্চতর চিন্তন দক্ষতার প্রতিফলন ঘটতে পারে এমন প্রশ্ন করতে হবে। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। ছোট ছোট প্রশ্ন, ছবি দেখে প্রশ্ন, মিলকরণ, শূন্যস্থান পূরণ ইত্যাদি। তারপর বাড়ির কাজ, হোমওয়ার্ক, উচ্চ চিন্তনধর্মী কিন্তু অল্প সময়ে যাতে করতে পারে এমন কাজ। কেননা খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়ির কাজ দিবেন, যাতে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে শিক্ষককে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর ধন্যবাদ দিয়ে ফুল বা পাঠ সংশ্লিষ্ট আকর্ষণীয় ছবি দেওয়া যেতে পারে পাঠ সমাপ্তির ক্ষেত্রে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত স্লাইড বা একাধিক স্লাইড ব্যবহার করা যেতে পারে, তবে অতিমাত্রায় স্লাইড ব্যবহার না করাই উত্তম। বেশি স্লাইড ব্যবহার করলে কন্টেন্ট বেশ দীর্ঘ হয়ে যায়। এজন্য টাইম মেনটেন করা বা
সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। তাই সব দিক বিবেচনা করে কন্টেন্ট তৈরি করতে হয়। আর যে বিষয়টি হচ্ছে কন্টেন্ট তৈরি করার সময় শিক্ষকের উপস্থিত জ্ঞানই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।